ইরানে কেন হামলা, জবাব না দিলে পস্তাবে ইসরায়েল। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার ইরানের, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ব্রিক্স নেতারা। সংঘাত যুদ্ধ বন্ধ করে শান্তির বাহক হিসেবে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প। সত্যিই কি শান্তি চান তিনি, নাকি শুধু নোবেল জয়ের বাসনা? ৫,০০০ কিলোমিটার দূরে বসে লিভার রোগীর সার্জারি, তার ছাড়াই ওয়াইফাই এর মতো মিলবে বিদ্যুৎ। কিভাবে সম্ভব, এগুলো জানাবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানে কেন হামলা হলো, ইসরায়েল জবাবদিহি না করলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর পরিণতি ভুগবে গোটা বিশ্ব। এমন হুঁশিয়ারি দিয়ে আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে দিল ইরান। সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়া, চীন ও ব্রাজিল সহ ১১ দেশের জোট ব্রিক্সের নেতারা। একই সাথে সম্মেলনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন তারা। ব্রিক্সের সমর্থন ইরানের জন্য বড় কূটনৈতিক ভিত্তি তৈরি করলেও প্রশ্ন থেকে যাচ্ছে, তেহরান কিভাবে এই নীতিগত বিজয়কে বাস্তব চাপের অস্ত্রে পরিণত করবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার কড়া বার্তা ছুড়ে দিল ইরান। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিলেন, জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে, একই সাথে গোটা বিশ্বকেও ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে যে আগ্রাসন শুরু করেছে তা শুধু যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক চুক্তি ও আইনের সরাসরি লঙ্ঘন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে উস্কে ওঠা আগুনের উত্তাপ শেষ পর্যন্ত কত দূর ছড়াবে সেটা এখনো অনিশ্চিত। তবে বিশ্লেষকেরা বলছেন, এর ফলে দীর্ঘমেয়াদী প্রতিশোধের জন্য প্রস্তুত হবে ইরান। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্সের বার্ষিক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিয়েছেন আব্বাস আরাকচি। সেখানে তিনি মন্তব্য করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ও এনপিটি চুক্তির সরাসরি লঙ্ঘন। ২০১৫ সালে এই রেজুলেশনের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মহল। এসব আইনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে এমন অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্মেলনে দেয়া যৌথ বিবৃতিতে গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে ব্রিক্স। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। ব্রিক্স সম্মেলনে কূটনৈতিকভাবে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে ইরান। জোটের যৌথ বিবৃতিতে ইরানের উপর হামলার কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া, ব্রাজিল সহ ১১টি সদস্য দেশ। যদিও সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম উল্লেখ করা ছিল না। তবে বেসামরিক ও শান্তিপূর্ণ অবকাঠামোর উপর হামলার ব্যাপারে একটি আন্তর্জাতিক জোটের উদ্বেগ প্রকাশ ইরানের জন্য নীতিগত দিক থেকে সুবিধাজনক বলে ধরে নেওয়া হচ্ছে। এই সুযোগ কিভাবে কাজে লাগাবে তেহরান, ইরানি নীতি নির্ধারকদের পক্ষ থেকে আসেনি পরিষ্কার কোনো ধারণা। প্রায় ২০ বছর আগে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যাত্রা শুরু করা ব্রিক্সকে এখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিকল্প কেন্দ্র হিসেবে একটি শক্তিশালী পক্ষ বলে মনে করা হয়। গাজা যুদ্ধ কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে জোটের মধ্যে নানা রকম মতানৈক্য রয়েছে। এর সাথে এবার যুক্ত হয়েছে ইরানের পক্ষে জোটের সমর্থন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি দ্বন্দ্বে জড়ানো ট্রাম্পের জন্য হবে অস্বস্তির কারণ। যথেষ্ট প্রভাবশালী না হওয়ায় ব্রিক্সও চাইবে না মুখোমুখি বিরোধিতা। সেক্ষেত্রে কেবল নীতিগত সমর্থন নিয়েই আপাতত ইরানকে থাকতে হবে সন্তুষ্ট। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজা যুদ্ধ কি সত্যিই বন্ধ হবে? এমন প্রশ্ন আর অনিশ্চয়তাকে সামনে রেখেই শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা। প্রস্তাবে বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার ও সহায়তা বিতরণের কথা থাকলেও হামাসের দাবি অনুযায়ী নেই পুরোপুরি আগ্রাসন বন্ধের নিশ্চয়তা। নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যুদ্ধ চলবে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত। শেষ পর্যন্ত কি হবে এই আলোচনার ভবিষ্যৎ? আবারও কি ভেস্তে যাবে? তার পুরোটাই নির্ভর করছে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ ও যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর। মত বিশ্লেষকদের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত হামলার মাঝে আবারও আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৬০ দিনের সিজ ফায়ার চুক্তির সম্ভাবনা আশার আলো দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখনই যুদ্ধ থামাতে একরকম নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধোন্মাদ মন্ত্রিসভা। অন্যদিকে গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা কিছু শর্তের ব্যাপারে এক চুলো আপোষ করবে না। গত জুন মাসে ইরানের দাঁতভাঙা জবাবে ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
সেসব সামলানোর সুযোগ দিতেই কি চুক্তি করতে চাইছেন ট্রাম্প? সত্যিই কি এবার বন্ধ হবে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন, নাকি এই যুদ্ধবিরতি কেবলই এক নতুন প্রতারণা? কি আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে? তিনটি মূল দাবি পূরণ হলে যুদ্ধবিরতি মেনে নেবে হামাস। ফিলিস্তিনি সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে এসব শর্তে কোনো রকম আপোষ করবে না তারা। গাজায় যুক্তরাষ্ট্রের মদদে পরিচালিত সহায়তা প্রতিষ্ঠান হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বন্ধ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা থেকে সরিয়ে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। গাজাকে দুটি অংশে ভাগ করে দেয়া নেতজারিম ও মোরাক করিডোরে ইসরায়েলি সেনারা থাকতে পারবে না। গাজার যোদ্ধাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না, খোদ যুক্তরাষ্ট্রকে নিতে হবে এই নিশ্চয়তা বাস্তবায়নের দায়িত্ব। ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে মূলত গুরুত্ব দেয়া হয়েছে ইসরায়েলি বন্দীদের ইস্যু। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে জীবিত ও মৃত ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস। এর বদলে ইসরায়েলও ছাড়বে ফিলিস্তিনি বন্দীদের। গাজায় সহায়তা বিতরণের কাজ করবে জাতিসংঘ ও রেড ক্রস। গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও রয়েছে ট্রাম্প সমর্থিত প্রস্তাবে। তবে স্থায়ী যুদ্ধবিরতির কথা কিংবা হামাসকে নির্মূল করা হবে না, এই ধরনের স্পষ্ট কোনো প্রতিশ্রুতি সেখানে নেই। ফলে মার্কিন প্রেসিডেন্টের আনা প্রস্তাবকে সন্দেহজনক ও প্রতারণা বলে মনে করছে গাজার যোদ্ধারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প সমর্থিত প্রাথমিক প্রস্তাবে সম্মত হয়েছেন, কিন্তু হামাসের দেয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছেন তিনি। নেতানিয়াহু জোর দিয়ে বলছেন, গাজার যোদ্ধারা ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের যুদ্ধ চলবে। তবে বিশ্লেষকদের ধারণা, নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু। দুর্নীতি মামলার আসামি নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চলমান যুদ্ধ। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থী নেতারা ফিলিস্তিনি হত্যা ও গাজায় মানবিক সহায়তা বন্ধের দাবিতে অটল। সব মিলে ক্রমেই ঘোলাটে হয়ে পড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা। গাজায় আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতির সম্ভাবনা ও আশঙ্কা এবং নানামুখী গুঞ্জনের মাঝে তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলের আগ্রাসন। লাফিয়ে বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। দখলকৃত পশ্চিম তীরে ঘরবাড়ি ধ্বংস, নির্বিচার হত্যাকাণ্ড ও সহিংস অবরোধ চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলের সামরিক সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সম্মিলিত বর্বরতা। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিরতির ঠুনকো প্রতিশ্রুতি ফিলিস্তিন সংকটকে ঠেলে দিতে পারে আরও গভীর কোনো অন্ধকারের দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বের সম্মানিত পুরস্কার নোবেল জয়ীদের নাম ঘোষণার আরও 3 মাস বাকি। এর আগেই শান্তি পুরস্কারের সম্ভাব্য মনোনয়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাবের একাধিক ঘটনায় ছড়িয়েছে গুঞ্জন আর গুজব। এর রসদ জোগাড়ে কিছুটা হলেও ভূমিকা আছে ট্রাম্পের সন্দেহজনক কর্মকাণ্ড, মন্তব্য আর সামাজিক মাধ্যমের স্ট্যাটাস। মুখে চাই না বললেও নোবেল জয়ের সুপ্ত বাসনা আড়ালে নেই। নানান দিক থেকে তদবির আর শান্তি প্রতিষ্ঠার লোক দেখানো কর্মকাণ্ডে ভর করে পূর্বসূরি প্রেসিডেন্টদের মতো নোবেল জয় করতে পারবেন কি ট্রাম্প? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের পর আগের মেয়াদের তুলনায় কিছুটা হলেও ভিন্ন ডোনাল্ড ট্রাম্পকে দেখছে বিশ্ব। একের পর এক কর্মকাণ্ডে চমক তো বটেই, উস্কে দিচ্ছেন নিত্য নতুন বিতর্ক। বিদেশি রাষ্ট্রকে বাড়তি শুল্ক আরোপের ফাঁদে ফেলে দেশের স্বার্থ উদ্ধারে যেমন এক চুল ছাড় দিতে নারাজ, তেমনি ইসরায়েলি লবিকে হাতে রাখতে কঠোরভাবে দমন করেন ফিলিস্তিনের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আন্দোলন। এই সুযোগে কোনো কোনো ইউনিভার্সিটিকে দেয়া রাষ্ট্রীয় অনুদান প্রত্যাহার করে পুরানো আক্রোশের ঝালও তুলেছেন। সবচেয়ে নজর কেড়েছে আগ বাড়িয়ে একাধিক যুদ্ধবিরতি ঘোষণার খ্যাপাটে তৎপরতা। যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখতে কেন বাড়তি আগ্রহ ট্রাম্পের? তিনি কি হতে চাচ্ছেন শান্তিপ্রিয় বিশ্বনেতা, নাকি পুরোটাই মেকি, আড়ালে ভিন্ন খায়েশ? প্রকাশ্যে বা গোপনে যুদ্ধবাজ মানসিকতার জন্য কম বেশি সমালোচিত ট্রাম্পের ভিনদেশে শান্তি স্থাপনের আচমকা অস্থিরতায় প্রশ্ন ওঠাই স্বাভাবিক। গত কয়েক মাসে ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন আর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মোড়লগিরির পর হাত দেন চরম জটিল গাজা যুদ্ধবিরতির মিশনে। শান্তির জন্য এত আকুলতা কেন? গত জুনে হোয়াইট হাউস সফরে গিয়ে
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে অবদানের জন্য নোবেল পাওয়া উচিত ট্রাম্পের। একই দাবিতে নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিক আবেদন করেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা। আবেদন করেছেন জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান বাড্ডি কার্টারও। এর আগের দিন ট্রাম্পকে নোবেল দেওয়ার আবেদন প্রত্যাহার করে নেন ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ওলেকজান্দার মের্জকো। 2024 সালের নভেম্বরে ওলেকজান্দার এই আবেদন করেছিলেন। যদিও বর্তমানে মন পাল্টেছে, বলেছেন ইউক্রেনের সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। আড়ালে রাখা অভিলাষ সত্য হলে শান্তিতে নোবেল বিজয়ী পঞ্চম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নজির গড়বেন ট্রাম্প। এ পর্যন্ত 4 জন প্রেসিডেন্ট, 1 জন ভাইস প্রেসিডেন্ট সহ যুক্তরাষ্ট্রের 23 জন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে 1906 সালে থিওডর রুজভেল্ট, 1919 সালে উইড্রো উইলসন, 2002 সালে জিমি কার্টার আর 2009 সালে বারাক ওবামাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধে, রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর ওবামা লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে ভূমিকা রাখেন। কার্টার যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে দূরে রাখতে পারলেও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দিকে তাক করে ইউরোপে মোতায়েন করেছিলেন পারমাণবিক অস্ত্র। এদিক থেকে বিচার করলে যুক্তরাষ্ট্রকে নতুন কোনো যুদ্ধে নামাননি ট্রাম্প। ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা কেমন? বেটিং ওয়েবসাইটে ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা 19 মে ছিল। সময়ের ব্যবধানে গত 3 জুলাই 12.5% বা 700-র বেশি ভোট পেয়ে তালিকার 3 নম্বরে উঠে এসেছেন ট্রাম্প। চলছে একাধিক ওয়েবসাইটে অনলাইন ভোটিং। সন্দেহজনক মৃত্যুর শিকার রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী অর্থনীতিবিদ জুলিয়া নাভালনি, এছাড়া পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন অপকর্ম ফাঁসকারী উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, ন্যাটো সহ 10 ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। নোবেল নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও স্ট্যাটাস দিয়েছেন ট্রাম্প। বলেছেন, নোবেল পাওয়ার শখ নেই, এখানেই শেষ নয়। এবছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু দেখা করতে গেলে সাংবাদিকদের প্রশ্নে নোবেল না পাওয়া নিয়ে ট্রাম্পকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। মনের সুপ্ত এই বাসনা শুধু কাছের মানুষ বা আলাপচারিতার ফাঁকে উঠে এসেছে এমন নয়। নোবেল পাওয়ার আক্ষেপ প্রকাশ্যে আনার এই কর্মকাণ্ড কম বেশি 1 যুগ ধরে করে আসছেন ট্রাম্প। শান্তির কূটনীতিতে খ্যাপাটে ট্রাম্প যতই সফল হোক না কেন, চরম বিতর্কিত কর্মকাণ্ড আর বেফাঁস মন্তব্যে নোবেল কি দরজায় কড়া নাড়বে নাকি থেকে যাবে অধরা? নরওয়ের অসলোতে আগামী 10 ডিসেম্বর ঘোষণা করা হবে বহুল আলোচিত ট্রাম্পের প্রত্যাশিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। আপাতত ততদিন নানা গুঞ্জন আর গুজবে আগুন জ্বালিয়ে রাখতে হবে ট্রাম্প আর তার ভক্ত সমর্থকদের। মেহরাব হুসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। আসছে 9 জুলাই শেষ হচ্ছে বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্কের উপর 90 দিনের স্থগিতাদেশ। এরই মধ্যে সামাজিক মাধ্যমের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 7 জুলাই থেকে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হচ্ছে, যেখানে কিছু দেশের জন্য বাণিজ্য চুক্তির নথি এবং অন্যদের জন্য শুল্ক আরোপের চিঠি থাকবে। ফলে বিশ্বজুড়ে আবারও বাড়ছে বাণিজ্য যুদ্ধের উত্তাপ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আর বাকি মাত্র একদিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 90 দিনের সময়সীমা দিয়েছিলেন তা শেষ হচ্ছে আগামী 9 জুলাই। আর এরপর ট্রাম্প ঠিক কি করবেন তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশ্ব অর্থনীতিতে। গত 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন। সেই দিনটিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুক্তি দিবস হিসেবে আখ্যা দেন। তারপর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব পণ্যের উপর কমপক্ষে 10% শুল্ক বহাল রয়েছে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে মার্কিন অর্থনীতি তো বটেই, ক্ষতির সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউরোপের অর্থনীতি। চীন থেকে আসা বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা ও ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের চাপের কারণে ইউরোপীয় গাড়ি শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ট্রাম্প ইউরোপীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন কেন্দ্র স্থানান্তরের জন্য চাপ দিচ্ছেন, যা ইউরোপের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়। ফলে ইউরোপকে নতুন বাণিজ্যিক পথ ও বিকল্প বাজারে প্রবেশের মাধ্যম খুঁজতে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি এটি ইউরোপের জন্য একটি শিক্ষা। আমাদের অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে এত অল্প সময়ে বড় কোনো চুক্তি করা সম্ভব নয়।
তাই আমরা চাই মোটর গাড়ি শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য প্রথম দফায় চুক্তি হোক, কারণ এই শুল্কের বোঝা আমরা আপাতত মোকাবেলা করতে পারলেও ভবিষ্যতে সামাল দিতে পারব না। ট্রাম্পের শুল্ক নীতির কারণে ঝুঁকিতে রয়েছে খোদ মার্কিন অর্থনীতি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করার জন্য শুল্ক আরোপ করা হলেও পরিস্থিতি ঠিক তার উল্টো। বর্তমান শুল্ক হার বহাল থাকলে দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকান আর্থিক গবেষণা প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ ইনস্টিটিউট। সম্প্রতি দেশটিতে বেড়েছে বেকারত্বের হারও। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণে এই হার ঠেকেছে 4.2%। বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে, ট্রাম্পের শুল্ক নীতির কারণে মাঝারি আকারের মার্কিন কোম্পানিগুলো $8,230 কোটি ক্ষতির সম্মুখীন হতে পারে। এতে আরও বাড়তে পারে কর্মী ছাঁটাই, সঙ্গে রয়েছে বিনিয়োগ কমার শঙ্কাও। এরই মধ্যে সামাজিক মাধ্যমের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 7 জুলাই থেকে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হবে, যেখানে কিছু দেশের জন্য বাণিজ্য চুক্তির নথি এবং অন্যদের জন্য শুল্ক আরোপের চিঠি থাকবে। তিনি 12টি দেশকে চিঠি দিয়ে শুল্ক বা চুক্তির মধ্যে একটি বিকল্প বেছে নেওয়ার শেষ সুযোগ দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলে আসছেন এপ্রিলের শুল্ক হার ফিরিয়ে আনা হতে পারে কিংবা তা আরও বাড়ানো হতে পারে। তবে যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা করছে তাদের জন্য সময়সীমা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে, কিন্তু কারা এর আওতায় পড়বে সেটি স্পষ্ট নয়। তবে আশার বিষয় হলো এসব নতুন হার আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে, অর্থাৎ এখনও আলোচনার সুযোগ আছে। যদিও শেষ পর্যন্ত কোন দেশ কী অবস্থায় থাকবে তার চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা ট্রাম্পের হাতেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 5000 কিলোমিটার দূরে বসে 2 জন লিভার রোগীর সফল রোবোটিক সার্জারি সম্পন্ন করেছেন চীনের চিকিৎসকরা। আর এই সার্জারির 24 ঘন্টার মধ্যেই রোগীরা সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন। কিভাবে এটি সম্ভব হয়েছে, কেমন করে এত দূরে বসে সার্জারির মতো গুরুত্বপূর্ণ ও জটিল কাজটি করেছেন চীনের চিকিৎসকরা, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন শুভ ইসলাম। চীনা ডাক্তাররা স্যাটেলাইটের মাধ্যমে 5000 কিলোমিটার দূর থেকে 2 লিভার রোগীর সফল সার্জারি করেছেন। এটি চিকিৎসা জগতের ইতিহাসে এক অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ে লিভারের 2 জন রোগী ছিলেন। তাদের সার্জারির প্রয়োজন ছিল, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন 5000 কিলোমিটার দূরে। তবুও লিভার রোগীদের সার্জারি সফলভাবে করা সম্ভব হয়েছে। চীনের সার্জন দল পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে প্রদক্ষিণকারী অ্যাপস্টার 6D স্যাটেলাইটের মাধ্যমে সার্জারিটি সম্পন্ন করেছেন। সার্জনরা 68 বছর বয়সী লিভার ক্যান্সার রোগী এবং 56 বছর বয়সী হেপাটিক রোগের চিকিৎসা করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ব্যক্তির সার্জারিতে 105 থেকে 124 মিনিট সময় লেগেছে। সার্জারির সময় বিশেষ বিষয় ছিল রক্তক্ষরণ খুবই কম হয়েছে। তথ্য অনুযায়ী মাত্র 20 মিলিলিটার রক্তক্ষরণ হয়েছে এবং সার্জারির সময় কোনো জটিলতার খবর পাওয়া যায়নি। সার্জারি এতটাই সফল ছিল যে 24 ঘন্টার মধ্যেই 2 রোগীকে ছুটি দেওয়া হয়েছে। এই সার্জারির সাহায্যে স্যাটেলাইট সার্জারির কার্যকরী পাল্লা 5000 কিলোমিটার থেকে বেড়ে 1,50,000 কিলোমিটারে উন্নীত হয়েছে। এত দূর থেকে চিকিৎসা হলে নতুন প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধক্ষেত্র হোক বা যেখানে ডাক্তারদের পৌঁছানো কঠিন, সেখানে স্যাটেলাইট রোবোটিক সার্জারি ব্যবহার করা যাবে। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। প্রচলিত সার্জারির সাথে তুলনা করলে রোবোটিক সার্জারি ব্যয়বহুল। এটি সার্জারির ধরন, হাসপাতাল এবং শহরের উপর নির্ভর করে। কিছু লোকের সন্দেহ থাকে যে রোবোটিক সার্জারিতে ডাক্তার নয়, শুধু রোবটই কাজ করে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। রোবোটিক সার্জারিতে সার্জন একটি কনসোল থেকে রোবোটিক আর্ম নিয়ন্ত্রণ করে, যা ছোট ছোট কাটের মাধ্যমে শরীরে প্রবেশ করে। রোবোটিক সার্জারিতে ব্যথা কম হয় এবং রক্ত কম বের হয়, ফলে দ্রুত আরোগ্য লাভ করা যায়। যদিও সব দিক থেকে রোবোটিক সার্জারিকে ভালো বলে মনে করা হয়, তবে এর কিছু অসুবিধাও রয়েছে। প্রশিক্ষিত সার্জন না থাকলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে রোবোটিক সার্জারিতে ঝুঁকি বেড়ে যায়। শুভ ইসলাম, বাংলা ভিশন। বিদ্যুৎ সরবরাহে আর দরকার হবে না তার, ওয়াইফাইয়ের মতোই ব্যবহার করা যাবে বিদ্যুৎ। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। এরই মধ্যেই সংস্থাটির গবেষকরা কোনো তার ছাড়াই 5 মাইলেরও বেশি দূরে সফলভাবে বিদ্যুৎ পাঠিয়েছেন। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি পাল্টে দিতে পারে বিশ্বের বিদ্যুৎ সরবরাহের চিত্র। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিদ্যুৎ পরিবহনে লাগবে না কোনো তার, অনেকটা ওয়াইফাইয়ের মতন দেয়া যাবে কারেন্ট।
এমনকি উড়ন্ত অবস্থায় চার্জ দেওয়া যাবে ড্রোন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডারপা এমন এক প্রযুক্তি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যা আগে হলিউডের সিনেমায় সম্ভব ছিল। তারা প্রায় ৮.৬ কিলোমিটার বা ৫.৩ মাইল দূরে কোনো তার ছাড়াই বিদ্যুৎ পাঠিয়েছে। অবাক করার মতো বিষয় হলো এই বিদ্যুৎ পাঠিয়ে তারা দূরে থাকা বৈদ্যুতিক যন্ত্র চালিয়ে পপকর্ন বানিয়েছে। এই প্রযুক্তির নাম পাওয়ার বিমিং। সহজ ভাষায় বলতে গেলে পাওয়ার বিমিং হলো বাতাসের মাধ্যমে বা খালি স্থান দিয়ে বিদ্যুৎ পাঠানোর প্রক্রিয়া। ডারপার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের মতে তাদের পরীক্ষায় মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়েছে। মাইক্রোওয়েভ হলো এক ধরনের অদৃশ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ। রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেনের সাথে এর তুলনা করা যায়, তবে এটি অনেক বেশি নিয়ন্ত্রিত ও শক্তিশালী। প্রথমে বিদ্যুৎকে মাইক্রোওয়েভ তরঙ্গে রূপান্তর করা হয়, এরপর বিশেষ ধরনের অ্যান্টেনা ব্যবহার করে সেই তরঙ্গ নির্দিষ্ট দিকে পাঠানো হয়। দূরে থাকা আরেকটি অ্যান্টেনা বা রিসিভার সেই মাইক্রোওয়েভ সিগন্যালকে আবার বিদ্যুতে রূপান্তর করে, আর এই বিদ্যুৎ দিয়েই যন্ত্র চালানো সম্ভব। ডারপার এই পারসিস্টেন্ট অপটিক্যাল ওয়্যারলেস এনার্জি রিলে বা সংক্ষেপে পাওয়ার প্রজেক্টে এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে যা দীর্ঘ সময় একই স্থানে বিদ্যুৎ পাঠাতে পারে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে যুদ্ধক্ষেত্র, দুর্গম অঞ্চল বা মহাকাশে কোনো বৈদ্যুতিক লাইনের প্রয়োজন ছাড়াই নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা। ডারপার ওয়েবসাইটে দাবি করা হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশে সৌরশক্তি সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনাকেও বাস্তবে রূপ দেওয়া যাবে। আজকের বিশ্বে বিদ্যুৎ যে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা দুর্গম জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা সবসময় সম্ভব হয় না, কিন্তু এই পাওয়ার বিমিং প্রযুক্তি থাকলে দূর থেকে জরুরি সেবা চালু রাখা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমে সামরিক ড্রোনকে উড়ন্ত অবস্থাতেই চার্জ দেওয়া সম্ভব। নিউ অ্যাটলাসের প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে এই প্রযুক্তি ড্রোন সরবরাহ ব্যবস্থা এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্কেও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশ্লেষকরা বলছেন পাওয়ার বিমিং যদি বড় পরিসরে কার্যকর হয় তাহলে এটি বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের পদ্ধতি পুরোপুরি বদলে দিতে পারে। উদাহরণ হিসাবে ভাবুন, মহাকাশে বিশাল সৌর প্যানেল বসিয়ে সেখান থেকে পৃথিবীতে মাইক্রোওয়েভের মাধ্যমে শক্তি পাঠানো যাবে, ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং দূষণও হ্রাস পাবে। আইএফএল সায়েন্সের একটি প্রতিবেদনে এই বিষয়টিকে মানব সভ্যতার জন্য এক নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এর কিছু বড় সীমাবদ্ধতাও আছে। প্রথমত, এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক, এটিকে নিরাপদ ও সাশ্রয়ী করতে আরও অনেক গবেষণা প্রয়োজন। দ্বিতীয়ত, মাইক্রোওয়েভ সিগন্যাল যদি ঠিকঠাক মতো কেন্দ্রীভূত না হয় তাহলে তা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে বা অন্যান্য প্রাণীর ওপর প্রভাব ফেলতে পারে। তাছাড়া বাতাসের আর্দ্রতা বা আবহাওয়া মাইক্রোওয়েভের শক্তি হ্রাস করতে পারে। তৃতীয়ত, এর খরচ এখনও অনেক বেশি। গবেষকরা বলছেন এর এফিসিয়েন্সি মাত্র 20%, অর্থাৎ 100 ওয়াট বিদ্যুৎ পাঠানো হলে মাত্র 20 ওয়াট ব্যবহার করা যাবে, আর বাকি 80 ওয়াট পুরোপুরি অপচয়। তবে গবেষকরা আশা করছেন এই সীমাবদ্ধতা আরও গবেষণার মাধ্যমে নিরসন করা সম্ভব। ডারপা জানিয়েছে এই প্রযুক্তি প্রথমে সামরিক এবং জরুরি সেবায় প্রয়োগ হবে, তারপর ধীরে ধীরে বেসরকারি শিল্পে, যেমন দূরবর্তী খনি, দুর্গম গবেষণাগার, সমুদ্রের মাঝখানে থাকা তেলের রিগ বা উপগ্রহ থেকে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার হতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বিশ্বব্যাপী ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের বিক্রি বানচালের চেষ্টা করছে চীন, এমন অভিযোগ ফরাসি গোয়েন্দাদের। বিশেষ করে গেল মেতে ভারত পাকিস্তান সংঘর্ষে চীনের J-10C যুদ্ধবিমানের সাহায্যে রাফাল ভূপাতিত হওয়ার খবর চাউর হওয়ার পর থেকেই এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছে বেইজিং। শুধু তাই নয়, রাফায়েলের কার্যকারিতা সম্পর্কে সংশয় ও সন্দেহ ছড়ানোর কাজে বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলোকে কাজে লাগাচ্ছে চীন। বিশ্বে নিজেদের যুদ্ধবিমানের বিক্রি বাড়ানোর লক্ষ্যে তারা এই কাজ করছে বলে অভিযোগ ফরাসি গোয়েন্দাদের। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষে ফ্রান্সের বহুল আলোচিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় পাকিস্তান জানায় তারা চীনের কাছ থেকে কেনা J-10C যুদ্ধবিমানের সাহায্যে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরপর থেকেই বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে রাফালের ভাবমূর্তিতে ধস নামে।
এই প্রেক্ষাপটে চীন বিশ্বব্যাপী রাফালের বিক্রি বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলছেন ফরাসি গোয়েন্দারা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি ফরাসি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, চীন ফ্রান্সের এই যুদ্ধ বিমানের সুনাম ও বিক্রি ক্ষতিগ্রস্ত করতে সচেষ্ট। রাফালের কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়াতে তারা নিজেদের দূতাবাসগুলোকে কাজে লাগাচ্ছে। ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা দূতাবাসগুলো ইন্দোনেশিয়ার মতো রাফাল কেনা বিভিন্ন দেশকে ওই যুদ্ধ বিমানের কার্যকারিতার ব্যাপারে সন্দিহান করে তোলার চেষ্টা চালাচ্ছে। একই সাথে নিজেদের যুদ্ধ বিমান কিনতে উৎসাহ দিচ্ছে তারা। রাফাল সহ অন্যান্য অস্ত্রের বিক্রি ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের বড় বাণিজ্য। এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক জোরদার করতেও সাহায্য করে এসব সরঞ্জাম। কিন্তু এখন চীন সেখানে প্রভাব বিস্তারে তৎপর। পাক ভারত সংঘাতেই প্রথমবারের মতো রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। ভারত এরই মাঝে তা স্বীকারও করেছে। এখন পর্যন্ত ৮ দেশে ওই যুদ্ধ বিমান রপ্তানি করেছে ফ্রান্স। ভারতের রাফাল ভূপাতিত হওয়ার পর এই যুদ্ধ বিমান কেনা অন্যান্য দেশগুলো নানা প্রশ্ন তুলবে। এটাই স্বাভাবিক বলছেন ফ্রান্স বিমান বাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলানজার। ফ্রান্সের কর্মকর্তাদের অভিযোগ, পাক ভারত সংঘর্ষের পর পাকিস্তান ও চীন থেকে সুপরিকল্পিতভাবে অনলাইনেও রাফালের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি ছবি, এআই নির্মিত কন্টেন্ট ও ভিডিও গেমের ফুটেজ ছড়িয়ে রাফালের ক্ষয়ক্ষতির ভুয়া প্রমাণ দেখানোর চেষ্টা চলছে। ফ্রান্সের সামরিক কর্মকর্তারা এখনও অনলাইনের বিভ্রান্তিমূলক প্রচারণাগুলোকে সরাসরি চীনা সরকারের সঙ্গে যুক্ত করতে পারেনি। তবে দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, চীনা দূতাবাসের ডিফেন্স অ্যাটাশেরা অন্যান্য দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভারতে রাফাল ভালো পারফর্ম করেনি এ ধরনের কথাবার্তা বলছেন। তারা বিশেষ করে রাফাল কেনা বা কিনতে আগ্রহী দেশগুলোতে এই প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তোলা হচ্ছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানিয়েছে, রাফালকে লক্ষ্য করে বড় আকারে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যার উদ্দেশ্য চীনের নকশা করা অস্ত্রের শ্রেষ্ঠত্ব তুলে ধরা। তবে এসব অভিযোগের প্রতিক্রিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব ও অপপ্রচার। চীন বরাবরই সামরিক অস্ত্রের রপ্তানিতে সংযত ও দায়িত্বশীল নীতি অনুসরণ করে। একই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা রাখে। পরিসংখ্যান বলছে, রাফাল প্রস্তুতকারী ডাসল্ট এভিয়েশন এখন পর্যন্ত মোট ৫৩৩টি যুদ্ধবিমান বিক্রি করেছে। এর মধ্যে ৩২৩টি রপ্তানি করা হয়েছে মিশর, ভারত, কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সার্বিয়া ও ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া মোট ৪২টি রাফাল অর্ডার করেছে। শুধু তাই নয়, এর বাইরেও আরও বেশ কিছু যুদ্ধবিমান কেনার চিন্তা করছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।